আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের পঞ্চম পর্ব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। একসময় নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালে রাহার আগে আমার ঘুম ভাঙলো। এমনিতে প্রতিদিন সে আমার আগে ওঠে, কিন্তু আজ ওঠেনি। হয়তো কাল রাতের কান্না করার ফলে। আমার ঘুম ভাঙতেই চোখ খুলে হঠাৎ সামনের দৃশ্য দেখে যেমন অবাক হই, তেমনি পরিস্থিতি সামাল দিতে বেসামাল হয়ে পড়ি। এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারিনি। আসলে রাহা আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। জড়িয়ে ধরে ঘুমাচ্ছে সেটা বড় কথা না, আসলে ওর বুক থেকে শাড়ির আঁচল সরে গেছে, যার ফলে ওর বুক পুরো উন্মুক্ত। শুধু তাই নয়, ওর কাপড় হাঁটুর উপর উঠে আছে। এসব দেখে তো আমার অবস্থা খারাপ, কারণ ও আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে যার ফলে আমি নড়তেও পারছি না। কি করব তাও ভেবে পাচ্ছি না। এভাবে আর কিছুক্ষণ থাকলে নিজেকে ধরে রাখতেও দায়ী হয়ে যাবে। ওর শুকিয়ে যাওয়া মলিন মুখটা আমার চোখের সামনে বিদ্যমান। গোলাপি ঠোঁটজোড়া শুকিয়ে কালশিটে হয়ে গেছে। কান্না করার ফলে চোখগুলো ফুলে ঢোল হয়ে আছে। এমন মনে হচ্ছে সারা রাত না ঘুমিয়ে কান্না করেছে। কেন এমন করে কান্না করলো ও? আমার জন্য, নাকি আমার ব্যবহারে কষ্ট পেয়ে? কোনটা? কথাগুলো ভাবতে ভাবতে অজান্তে আমার এক হাত চলে গেল ওর মাথায়। ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অদ্ভুত একটা মায়া আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে আমাকে। কিছু মুহূর্তের জন্য ভুলে গেছে আমার অস্তিত্ব। ভুলে গেছে ও যে আমার অপছন্দ। ভুলে গেছে ওর থেকে দূরত্ব বজায় রাখার কথা। ওর নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে সব ভুলে গেছি। বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম। হঠাৎ রাহা নড়ে চড়ে আমার বুকে মুখ গুজে দিল। তার সাথে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। এবার আমি কলে পড়া ইঁদুরের মতো আটকে পড়েছি ওর বাঁধনে। চাইলেই নিজেকে মুক্ত করতে পারি, কিন্তু কেন জানি না আজ আমার ভালো লাগছে ওর বুকে থাকতে। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার এক হাত দিয়ে ওর মাথা চেপে ধরেছে আমার বুকের সাথে। অজান্তেই চুমু খেলাম ওর মাথায়। বুকের সাথে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিলাম। অদ্ভুত একটা অনুভূতি যেন ছেয়ে যাচ্ছে পুরো শরীর জুড়ে। আচ্ছা, এটা কি ক্ষণিকের মোহ, নাকি এরই নাম ভালোবাসা? জানি না আমি। হঠাৎ কি মনে হতেই ওকে বুঝতে না দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম, কারণ এর থেকে বেশিক্ষণ থাকতে পারবো না আমি। এভাবে থাকলে তখন আরো কিছু পেতে মন চাইবে, তাই বাধ্য হয়ে ছেড়ে দিলাম। নিজেকে নিজের সীমায় রাখার চেষ্টা করলাম। ওকেও বুঝতে দিলাম না এতক্ষণ পর্যন্ত ওর আর আমার মাঝে কি হয়েছে। আমি চুপচাপ উঠে প্রথমে ওর কাপড় ঠিক করে দিলাম, তারপর ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। আজ ওর কাণ্ড দেখে মনে মনে হাসি পাচ্ছে আমার। কতটা অবুঝ, একদম বাচ্চার মতো আচরণ করে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি এখনো রাহা ঘুমোচ্ছে। এবার আমি ওকে ডাকতে বাধ্য হলাম। এত বেলা পর্যন্ত ঘুমোলে সবাই কি ভাববে? একে তো বিয়ের প্রথম দিন আজ। আমি ওর মাথার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, এই রাহা, সকাল হয়ে গেছে, ওঠো। 2-3 বার ডাকার পর রাহা চোখ খুলে তাকিয়ে আমাকে দেখে ঝটপট শাড়ির আঁচল ঠিক করে উঠে বসে। তারপর আমতা আমতা করে বলে, ইয়ে মানে আপনি উঠে গেছেন? আমি বললাম, আমি তো সেই কখন উঠেছি। রাহা বলে, তার মানে আমার লেট হয়ে গেছে? আমি বললাম, কোনো সমস্যা না, মাঝে মাঝে এমনটা হয়। এখন ওঠো, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। রাহা আমার কথা মতো উঠে ফ্রেশ হতে চলে গেল। রাহা ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমি রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আমাকে রেডি হতে দেখে বেশ অবাক হয়। মুখে চিন্তার ভাব ফুটিয়ে আমাকে বলে, আপনি রেডি হয়ে কোথায় যাচ্ছেন? আমি বললাম, অফিসে জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে অফিসে। অফিসের কথা শুনে রাহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কাল বিয়ে হয়েছে, আজকেও অফিসে যায়। বিয়ে বাড়ি ভর্তি লোকজন, তারপর আমার বাড়ি থেকে লোকজন আসবে। সবাই এসে যদি ওনাকে না দেখে কি ভাববে? আমাকে জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেব? রাহা এসব নানান কথা মনে মনে ভেবে আমাকে বলে, কাল আমাদের বিয়ে হয়েছে, আর আজ আপনি অফিসে যাবেন? বাড়ি ভর্তি লোকজন, এমনকি দুপুরের দিকে আমার ফ্যামিলি আসবে। এসে যদি আপনাকে না দেখে, যদি জানতে পারে আপনি অফিসে গেছেন, তাহলে সবাই নানান রকমের প্রশ্ন করবে আমাকে। তখন আমি কি উত্তর দেব? বলছিলাম কি, আজ অফিসে না গেলে হয় না? আমার জন্য না হলেও অন্তত আমার ফ্যামিলির জন্য হলেও থেকে যান না প্লিজ। সত্যি বলতে আমার মনেই ছিল না আজ ওর ফ্যামিলি আসবে। রাহার কথা শুনে আমি ম্যানেজারকে ফোন করে বলে দিলাম, আজ আমি আসতে পারবো না, ওদিকটা যেন সামলিয়ে নেয়। আমি অফিসে যাচ্ছি না দেখে রাহা অনেক খুশি হয়। রাহা বলে, আমার কথা রাখার জন্য ধন্যবাদ। আমি বললাম, এখানে ধন্যবাদের কি আছে? সত্যি কথা বলতে আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি বলাতে মনে পড়লো। আচ্ছা চলো নিচে, নাস্তা করবে। তারপর আমি আর রাহা নিচে গেলাম নাস্তা করতে। দুপুরের দিকে রাহার মা বাবা, বড় ভাই, সাথে ওদের কয়েকজন আত্মীয় স্বজন এলো। খাওয়া দাওয়া করে ওকে নিয়ে চলে গেল। রাতের দিকে আমি গেলাম ওদের বাড়িতে। 2 দিন থেকে 3 দিনের দিন ওকে নিয়ে চলে এলাম। সেখানে সবার সাথে বেশ ভালোই দিন কেটেছে। আমার শ্বশুর শাশুড়ি আমার খুব যত্ন নিয়েছে। বাড়িতে আসার পরেও বেশ কয়েকদিন এভাবে কেটে গেল। আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। রাহা আমাকে কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিতাম শুধু। এদিকে রাহার মনে অনেক প্রশ্ন আমাকে জিজ্ঞেস করার জন্য, কিন্তু সাহস পাচ্ছে না আমাকে কিছু বলতে। একদিন রাতে খাওয়া দাওয়া করে একটা হাদিসের বই নিয়ে খাটে বসে আছি। বেশ কিছুক্ষণ পর রাহা রুমে এলো। রুমে এসে আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল ওভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলছে না। আমি এক নজর ওর দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছো যে? বসো এখানে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু বলবে। কি বলবে বলে ফেলো। রাহা ধীর পায়ে আমার সামনে এসে বসে, মাথা নিচু করে শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাচ্ছে। ওর হাবভাব দেখে বোঝা যাচ্ছে কিছু বলতে চাই,
কিন্তু কেন জানি বলতে পারছে না। আমি বললাম, কি হলো, চুপচাপ বসে আছো যে, কিছু কি বলবে? রাহা বলে, আমি বললাম, বলো কি বলবে? রাহা বলে, আমার কিছু জিজ্ঞেস করার ছিল আপনাকে। আমি বললাম, জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করতে চাও? রাহা বলে, আচ্ছা আপনি কি এই বিয়েতে খুশি না, নাকি আমাকে আপনার পছন্দ হয়নি, কোনটা? আমি বললাম, হঠাৎ এ প্রশ্ন, সব তো ঠিকই চলছে, তাহলে এই প্রশ্ন করার মানে কি? রাহা এবার আমার দিকে তাকিয়ে বলে, সবই ঠিক চলছে মানে? আমি তো কোনো কিছুই ঠিক দেখছি না। আমি এবার বইটা বন্ধ করে ওর দিকে তাকিয়ে বললাম, তুমি কি বলতে চাইছো, একটু ক্লিয়ার ভাবে বলবে? রাহা বলে, আপনি এমন ভান করছেন যেন আপনি কিছুই বুঝতে পারছেন না আমি আপনাকে কি বলতে চাইছি। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, বিয়ে করলেই কি দায়িত্ব শেষ? আপনার আমার বিয়ে হয়েছে, আমরা এখন স্বামী স্ত্রী। আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আছে কি? আমি খেয়াল করেছি আপনি আমাকে সবসময় এড়িয়ে চলেন, আমার সাথে ভালোভাবে কথা বলেন না, এমনকি আমার দিকে ভালো করে তাকানো না। এমন কেন করছেন আমি জানতে চাই। আমি বললাম, প্রথমত একটা কথা বলে রাখি তোমাকে, তোমার আমার বিয়েটা কিন্তু স্বাভাবিকভাবে হয়নি, কিভাবে হয়েছে সেটা তুমি খুব ভালো করেই জানো। দ্বিতীয়ত তোমাকে আমার পছন্দ না। সবাই সবার জীবন সঙ্গিনী নিজের পছন্দ মতো নির্বাচন করে, আমিও সেটা চেয়েছিলাম, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। উল্টো জবরদস্তি তোমাকে আমার ঘাড়ে ঝোলাতে হয়েছে, সেটাও তোমার জন্য। কেন এমনটা হয়েছে সেটাও তুমি খুব ভালো করেই জানো, তোমার জন্যই তোমাকে বিয়ে করতে হয়েছে। আমি জানি এই বিয়েটা তুমি খুব সহজেই মেনে নিয়েছো, এমনকি আমাকেও স্বামী হিসেবে মেনে নিয়েছো, কিন্তু আমি পারিনি, না তোমাকে মেনে নিতে, না এই বিয়েটাকে মেনে নিতে। পারবো কিনা তাও জানি না। আমার কথাগুলো রাহার মনে কাটার মতো বিচ্ছে, তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। সত্যিই কি সে দেখতে এতটাই খারাপ যে তাকে আমার পছন্দ হয়নি? রাহা কান্নাজড়িত কণ্ঠে বলে, আমাকে যখন আপনার এতই অপছন্দ, তাহলে দ্বিতীয়বার বিয়ে কেন করেছেন? তখন কেন সবকিছু ভেঙে দিলেন না? তাহলে তো সবকিছু চুকে যেত। আমি বললাম, আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি, বিয়েটা এত সহজভাবে মেনে নিয়েছে যে আমি কিছু বলতে বা করতে পারিনি। আর এমনিতেও সবাই জানে আমাদের বিয়ে হয়ে গেছে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেটা তো কেউ দেখছে না, সবাই তো সবটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, সেখানে আমি কি করতে পারি বলো? রাহা বলে, তাও ঠিক, আসলে সব দোষ আমার, আমি সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। ভেবেছিলাম আপনি মন থেকে বিয়েটা মেনে নিয়েছেন, আসলে আমার ভাবনাটা ভুল ছিল। আমি তো দেখতে সুন্দর না, আমার কোনো যোগ্যতাই নেই আপনার বউ হবার, তারপরও এই দেখুন না আপনার বউ হয়ে বসে আছি। আমি বললাম, এমন করে কথা বলছো কেন? আমি আবার কখন বললাম যে তোমার কোনো যোগ্যতাই নেই আমার বউ হবার? রাহা বলে, আপনার কথাই কি তা বোঝায় না? সেটা কি খুলে বলতে হয়? আপনি আমাকে ছাড়তে পারবেন না আপনার মা বাবার মান সম্মানের কথা ভেবে, আমিও আপনাকে ছাড়তে পারবো না, কারণ আমার মা বাবারও একটা মান সম্মান আছে। কিন্তু তারপরও তো একটা কথা থেকে যাচ্ছে, সারা জীবন তো আর এভাবে থাকা যায় না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি কোনো দিনও আমাকে মেনে নেবেন না আপনার স্ত্রী হিসাবে? কোনো দিনও কি আমি আমার স্বামীর অধিকার পাবো না? ওর কথা শুনে আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। এ কথার উত্তরে কি বলবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। সব সময় সব কথার উত্তর আমাদের কাছে থাকে না, কিছু কিছু সময় উত্তর সামনে থেকেও খুঁজে পাই না। আমার ক্ষেত্রেও তাই। আমাকে নীরব দেখে রাহা আরো ভেঙে পড়ে, তার এবার খুব কান্না পাচ্ছে, কিন্তু আমার সামনে চিৎকার করে কান্না করতে পারছে না, তাই সে উঠে দৌড়ে বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে বারান্দার গ্রিল ধরে নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। এতটা অপমান আজ পর্যন্ত কোনোদিনও হয়নি। আজ পর্যন্ত কেউ ওর মুখের উপর এমন করে বলেনি যে কেউ ওকে অপছন্দ করে। রাহা কান্না করতে করতে মনে মনে ভাবে, মানছি আমি আপনার অপছন্দের, তাই বলে এইভাবে মুখের উপর বলতে হয়? একবারও কি ভেবে দেখেছেন আপনার এই কথাগুলোতে আমি কতটা কষ্ট পেয়েছি, কতটা আঘাত পেয়েছি আমার মনে? একবারও কি জিজ্ঞেস করেছেন আমি কি চাই, আমি আপনাকে কতটা ভালোবাসি? আরো নানান কথা ভাবতে লাগলো। এদিকে আমি বসে বসে ভাবছি, আমি মনে হয় একটু বেশিই বলে ফেলেছি। এভাবে মুখের উপর এতগুলো কথা বলা উচিত হয়নি। না জানি আমার কথাগুলো শুনে ও কি মনে করছে, কিন্তু এভাবে দৌড়ে বারান্দায় চলে গেল কেন? আবার কান্না করছে না তো? না, এখানে বসে ভেবে লাভ নেই, তার চেয়ে বরং গিয়ে দেখি। এই ভেবে বইটা রেখে উঠে গেলাম বারান্দায়। গিয়ে দেখি আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই, মেয়েটি কান্না করছে। আমি ধীরে ধীরে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। ওর কাঁধে হাত রাখতেই চমকে ওঠে, তাড়াতাড়ি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নেয়। আমি বললাম, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? রাহা কান্নাজড়িত গলায় বলে, কিছু না, এই বলে আমাকে পাশ কাটিয়ে চলে গেল। বুঝতে পারলাম বেশ অভিমান হয়েছে আমার উপর, আর আমার কথায় মনেও কষ্ট পেয়েছে। রাহা গিয়ে চুপচাপ খাটে শুয়ে পড়ল, তবে আজ মাঝখানে বালিশ দিয়েছে। দুটো নয়, গুনে গুনে 4টা বালিশ দিয়েছে। আমি রুমে এসে সেটা দেখে বেশ অবাক হই, কারণ বিয়ে হয়েছে পর্যন্ত এ কয়দিন মাঝখানে কোনো বালিশ দেয়নি, কিন্তু আজ হঠাৎ বালিশ দেয়াতে একটু অবাকই হলাম। এবার পুরো শিওর হয়ে গেলাম আমার উপর অভিমান তো আছেই, তার উপর রাগও করে আছে। আমি ওর দিকে তাকিয়ে মনে মনে বললাম, সত্যি কি তুমি আমার উপর অভিমান করে থাকতে পারবে? সকাল হতে না হতেই ঘুম থেকে জেগে দেখবো তুমি আমার বুকে অকাতরে ঘুমোচ্ছ। এই 4টা বালিশ দিয়ে দেয়াল তৈরি করেও কি তুমি আমার থেকে আলাদা থাকতে পারবে? কথাগুলো ভাবতে ভাবতে অজান্তে মুখে হাসি ফুটে উঠল। আমি কিছু না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। এটা দেখে ওর আরো রাগ হলো। সে মনে মনে বলে, কোথায় ভাবলাম আমি কান্না করছি দেখে আমার রাগ ভাঙাবে।
কিন্তু সেটা না করে চুপচাপ এসে শুয়ে পড়ল। সত্যিই কি আমাকে এতটা অপছন্দ করে? আমি কি দেখতে এতটাই কুৎসিত? কথাগুলো মনে মনে ভেবে ডুকরে কেঁদে ওঠে। আমি বেশ বুঝতে পারলাম যতক্ষণ পর্যন্ত না আমি কিছু বলবো ততক্ষণ পর্যন্ত এ কান্না করেই যাবে। আমি বললাম, প্লিজ রাহা, কান্না বন্ধ করো। আচ্ছা তুমি কেন কান্না করছো? আমার ব্যবহারে বুঝি কষ্ট পেয়েছো? রাহা ভাঙা ভাঙা গলায় বলে, না কষ্ট পাইনি, বরং খুশি হয়েছি, তার জন্যই এত কান্না পাচ্ছে। আমি ওকে আর একটু রাগানোর জন্য বললাম, এটা কেমন কথা? খুশি হলে মানুষ মন খুলে হাসে, কান্না তো করে না। তোমাকে দেখছি তার উল্টো, বলছো খুশি হয়েছো, তাহলে আবার কান্না করছো কেন? রাহা এবার রাগের সাথে চেঁচিয়ে বলে, আপনার সমস্যা কি বলেন তো? এত কথা কেন বলছেন? আমি কান্না করি, হাসি, নয়তোবা মরে যাই, তাতে আপনার কি? আপনার কেন এত মাথা ব্যথা আমাকে নিয়ে? আমি বললাম, এই যা, আমি আবার কি বললাম? আমি তো ব্যাস কান্না বন্ধ করতে বলছি, কারণ তোমার কান্নার শব্দে আমি ঘুমোতে পারছি না। এটা নিশ্চয়ই জানো কাল সকালে আমার অফিস আছে। রাতে ঠিকমতো ঘুমোতে না পারলে সকালে অফিসে যাব কি করে? আমার কথা শুনে রাহা উঠে বসে বলে, ও আগে বলবেন তো আমার জন্য আপনার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। সরি, আমাকে ক্ষমা করবেন। এই বলে সে উঠে যাচ্ছে। আমি বললাম, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? রাহা বলে, আপনার ঘুম যাতে ডিস্টার্ব না হয় তাই উঠে যাচ্ছি। মেয়েটি কথায় কথায় আমাকে এত রাগ দেখায় কেন? আমি কিছু বলি না বলে তাই এমন করে আমার সাথে? আমি একটু রাগের সাথে চেঁচিয়ে বললাম, এক পাও সামনে এগোবে না, চুপচাপ এসে বিছানায় ঘুমাও, আর একটা টু শব্দও করবে না, কান্না তো দূরের কথা। কিছু বলি না বলে খুব প্রশ্রয় পেয়ে গেছো তুমি, এখন দেখছি তোমাকে শাসনে রাখতে হবে। রাহা থমথমে মুখ করে আমার দিকে তাকিয়ে আছে, চোখ থেকে অশ্রু অনর্গল গাল বেয়ে পড়ছে। আমি বললাম, কি হলো, কথা কানে যাচ্ছে না? অমন করে তাকিয়ে থাকতে বলিনি। চোখ মুখ মুছে ফ্রেশ হয়ে এসে ঘুমাও, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করো। দেখলাম কথায় কাজ হয়েছে। রাহা চুপচাপ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। একদম ঠিক 5 মিনিট পর আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি আর কিছু বললাম না, জানি কথা বললে কথা বাড়বে। এমনিতে রাতও অনেক হয়ে গেছে, তাই চুপচাপ ঘুমানোর চেষ্টা করলাম। একসময় আমি ঘুমিয়ে পড়ি। রাহা কখন ঘুমিয়েছে ঠিক বলতে পারি না। সকালে ঘুম ভাঙলো রাহার ডাকে। সে আমার জন্য প্রতিদিনের মতো চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলে ওর দিকে তাকাতেই সে বলে, আসসালামু আলাইকুম, শুভ সকাল, এই নিন আপনার চা, তাড়াতাড়ি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। এই বলে চাটা টি টেবিলের উপর রেখে চলে গেল। আমি শুধু বোকার মতো ওর দিকে তাকিয়েছিলাম। বিয়ে হওয়ার এতদিন পর এই প্রথম সে আমাকে সালাম দিয়েছে, তাও আবার সেটা হাসি মুখে না, মুখটা গম্ভীর করে যেন হুকুমের সমতুল্য কথাগুলো শোনালো। আমি সালামের উত্তর দেওয়ার আগেই সে চলে গেল। বুঝতে পারলাম কাল রাতের অভিমান এখনো যায়নি, এটাই স্বাভাবিক। এমন করে ওকে কথাগুলো বলা আমার উচিত হয়নি, কিন্তু মিথ্যে কথাও তো বলতে পারবো না। মিথ্যে বলা যে মহাপাপ। জানি না কতদিন এভাবে রাগ দেখিয়ে যাবে আমাকে। চায়ের কাপটা হাতে নিতে নিতে কথাগুলো ভাবছি। চায়ে এক চুমুক দিয়ে বুঝতে পারলাম মা বা জরিনা খালা কেউ এই চাটা বানায়নি। আজ চায়ের টেস্ট অনেকটা আলাদা। নিশ্চয়ই রাহা চাটা বানিয়েছে, বেশ ভালোই তো চা বানাই দেখছি। নানান রকমের কথা ভাবতে ভাবতে চাটা শেষ করলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। এর মধ্যে রাহা একবারও আসেনি, আমিও ততটা গুরুত্ব দেইনি। রেডি হয়ে চলে গেলাম নিচে। নিচে গিয়ে দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে। রাহা মার পাশে বসে মার সাথে গল্প করছে। তার সাথে যোগ দিয়েছে বাবা ও দাদু। আমাকে ছাড়া বেশ ভালোই গল্প জমেছে। এদিকে আমাকে আসতে দেখে মা বলে, কিরে, সেই কখন থেকে তোর জন্য ওয়েট করছি, এই বুঝি তোর আসার সময় হলো? কয়টা বাজে ঘড়িতে দেখেছিস? আমি প্রথমে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিলাম, তারপর বললাম, আসলে মা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমার, তাই এত দেরি হয়েছে। আমাকে তাড়াতাড়ি নাস্তা দাও, যেতে হবে। আমার কথা শুনে মা নাস্তা দেওয়ার আগে রাহা উঠে এসে আমাকে নাস্তা দেয়। শুধু আমাকে না, একে একে সবাইকে নাস্তা দেয়। এটা দেখে আমি তো বেশ অবাক। এদিকে সবাই খুশি রাহাকে নিয়ে, কারণ আজ রাহা নিজের হাতে সবার জন্য নাস্তা বানিয়েছে। এমনকি সবাইকে নিজের হাতে নাস্তা বেড়ে খাওয়াচ্ছে। আজ সবকিছু কেমন অন্যরকম ঠেকছে আমার কাছে। এক রাতের মধ্যে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? আমি কিছু না বলে চুপচাপ নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার সময় রাহা আমার দিকে একটি বারের জন্য তাকায়নি। আমিও সেটা গুরুত্ব না দিয়ে চলে গিয়েছি। সে তাকালেও কি, না তাকালেও কি, কথা বললেও কি, না বললেও কি, কোনো কিছুতে আমার কিছু যায় আসে না। এভাবে প্রায় বেশ কিছুদিন কেটে গেল। এদিকে রাহা পুরো দমে নিজের দায়িত্ব পালন করছে। আমার কখন কি লাগবে, আমার প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখা, আমার কাপড় চোপড় গুছিয়ে আলমারিতে রাখা, কখন কি চাই সেটা এগিয়ে দেওয়া, আরও নানান বিষয়ে সে খেয়াল রাখছে। এমনকি মা বাবার দাদুর পুরো খেয়াল রাখছে। মোট কথা একটা পাক্কা গৃহিণী হয়ে উঠেছে সে, কিন্তু কোনো প্রয়োজন ছাড়া আমার সাথে বাড়তি একটা কথাও বলে না। প্রায় সময় আমি সেটা নোটিস করি, কিন্তু অতটা গুরুত্ব দেই না। একদিন বিকেল আমাকে কফি দিয়ে চলে যাচ্ছিল। আমি ডেকে বললাম, আজকাল আমাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছ, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি বলি কি, পড়াশোনা বাদ দিয়ে আমার পিছনে পড়ে থাকার কোনো মানে আছে? এসব ছেড়ে পড়াশোনায় মন দিলে ভালো হতো না, নাকি পড়াশোনা করার কোনো ইচ্ছে নেই? রাহা এবার আমার দিকে ফিরে বলে, আমি আপনার পিছনে পড়ে থাকবো কোন দুঃখে? আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করছি। একজন স্ত্রী তার স্বামীর জন্য যা যা করা প্রয়োজন আমি শুধু সেটুকু করছি, আর বাকি রইল পড়াশোনা। আমি পড়াশোনা করতে চাই না সেটা কখন বললাম? শুধু অপেক্ষা করছিলাম আপনি কখন নিজে থেকে বলবেন পড়াশোনার কথা।
আপনি অনুমতি দিলে আমি কাল থেকে কলেজে যেতে পারি। আমি বললাম, তোমার পড়াশোনা তুমি করবে, এখানে আমার অনুমতি দেওয়ার বা না দেওয়ার কি আছে? রাহা বলে, ও সরি, আমি তো ভুলেই গেছি, আমি তো আপনার কোনো দায়িত্বে পড়ি না, আমার প্রতি তো আপনার কোনো দায়িত্ববোধ নেই, কেন জানি সেটা বারবার ভুলে যাই। আমি বললাম, তুমি ভুল বললে, তোমার প্রতি আমার দায়িত্ব আছে বলেই আমি তোমাকে পড়াশোনার কথা জিজ্ঞেস করেছি। আমি চাই তোমার পড়াশোনাটা কন্টিনিউ করো, কাল সকালে মা বাবাকে বলে রেডি থেকো, আমি কলেজে দিয়ে আসবো। রাহা বলে, তার আর দরকার হবে না, মা বাবা বলেছে পড়াশোনায় মনোযোগ দিতে, আর বাকি রইল কলেজে যাওয়া, আমি একাই যেতে পারবো, আপনাকে কষ্ট করে দিয়ে আসতে হবে না। আমার মতো অপছন্দের মানুষের জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি বললাম, তুমি একটু বেশি বেশি বলে ফেলছো না? এটা ভুলে যেও না, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। রাহা বলে, কই না তো, শুধু আপনার কথাটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আর বাকি রইল আমার প্রতি আপনার দায়িত্ব। ঠেকাই পরে আপনি আমাকে বিয়ে করেছেন, আমার পরিবারের সম্মান রেখেছেন, আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, থাকার জন্য ঘর দিয়েছেন, মা বাবার বদলে মা বাবা দিয়েছেন, সাথে তো দাদু ফ্রি। এগুলো তো আমার প্রতি আপনার অনেক বড় দায়িত্ব পালন করা হয়ে গেছে, আর কি কোনো দায়িত্ব আছে আমার প্রতি? আমি বললাম, তুমি ভুলে যেও না, তুমি আমার স্ত্রী, আমার স্ত্রী হিসেবে যতদিন থাকবে ততদিন তোমার প্রতি আমার দায়িত্ব থাকবে। রাহা বলে, তা কতদিন আপনার স্ত্রী হয়ে থাকতে হবে? আমি বললাম, এটা কোন ধরনের প্রশ্ন? কতদিন আমার স্ত্রী থাকবে মানে? তোমার আমার বিয়েটা কি পুতুল খেলা নাকি যে যখন তখন ভেঙে দেব? একবার নয়, দুবার বিয়ে হয়েছে আমাদের, তাই এসব বাজে কথা মাথায় আনবে না, সময় হোক, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার কফি ঠান্ডা হয়ে গেছে। রাহা বলে, এদিকে দিন, আমি গরম করে এনে দিচ্ছি। এই বলে কফি নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর কফিটা গরম করে আবার এলো। আমার হাতে কফিটা দিয়ে যেই না যাবে, তখনই টি টেবিলের পায়ের সাথে হোঁচট খায়। সেখানে যত সম্ভব প্যারাক বেরিয়েছিল, সেটা পায়ের বৃদ্ধাঙ্গুলে গেঁথে যায়। রাহা ওমা বলে সেখানেই বসে পড়ে। এটা দেখে আমি কফিটা রেখে ছুটে গেলাম, গিয়ে দেখি পায়ের থেকে রক্ত পড়ছে। আমি কি হয়েছে বলে ওকে ধরে ফেললাম। রাহা চোখ বন্ধ করে বলে, জানি না কি হয়েছে, খুব ব্যথা করছে। আমি বললাম, এই দেখো, কি করেছো এটা তুমি? একটু দেখে চলতে পারো না? দেখো তো পা থেকে রক্ত পড়ছে। আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে কফিটা দিয়ে এভাবে ছুটে চলে যাচ্ছিলে? তাড়াতাড়ি করতে গিয়ে পাটা কেটে ফেললে। এই বলে আমি ওকে পাজা কোলে করে বিছানায় এনে বসিয়ে দিলাম। তারপর ফাস্টিং বক্স এনে ক্ষত স্থানে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলাম। এর মধ্যে ডাক্তারকে ফোন করে দিয়েছি, লোহার জিনিস পায়ে প্রবেশ করেছে, ইনফেকশন না হয়ে যায়। রাহা চোখ মুখ বন্ধ করে বসে আছে, কারণ খুবই ব্যথা করছে। আমি ব্যান্ডেজ করে ওকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে বললাম, পানিটা খেয়ে নাও। আমার কথায় রাহাত চোখ খুলে পানিটা হাতে নিয়ে খেয়ে নিল। আমি বললাম,